স্মরণ করাতে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে, নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি, তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা শ্রীলঙ্কা, পাকিস্তান আর আফগানিস্তানের সঙ্গে নিজেদের তুলনা করি। আমরা তুলনা করি আমেরিকার সঙ্গে, ইউরোপের সঙ্গে। স্মার্ট বাংলা কালকে ক্ষমতা থেকে নামলে সাদ্দাম হোসেনের যেরকম মূর্তি ভাঙা হয়েছিল, দেখবেন যে বাংলাদেশের লোকেরাই শেখ মুজিবের মূর্তি ভাঙছে, মূর্তির উপর লাফিয়ে আনন্দ করছে। এই দেশেরই আর্মি ট্যাঙ্ক পাঠাবে, ট্রাক পাঠাবে মূর্তি ভাঙার জন্য। লিখে রাখেন, আপনারা এখনো বুঝতে পারেন নাই যে মিথ্যার জগৎ আপনারা তৈরি করেছেন। তার সমস্যা হলো এখানে কারোরই সত্যের প্রতি কোনো অব্লিগেশন নাই। অব্লিগেশন হলো ক্ষমতাধর মানুষটার প্রতি। যেই মুহূর্তে ক্ষমতাধর মানুষটা তার চেয়ারে নাই, শেখ মুজিবের এক একটা মূর্তির মূল্য হবে 2 টাকা। আজকে আপনারা যাদেরকে মুজিব সেনা মনে করছেন, এরাই মূর্তি ভাঙবে। এই যে সত্যের প্রতি দায়বদ্ধতাকে আপনারা ধ্বংস করেছেন, এর মূল্য আপনাদেরকে দিতে হবে। লিখে রাখতে পারেন। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে কে দেশ ছেড়ে যাওয়ার মানে। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন যেমন তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। আর আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। অহংকার সহ্য করে না মানুষ, আল্লাহ সহ্য করে না। পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারী হয়ো না, সেটা কেউ সহ্য করবে না। ফেরাউন ও তার বাহিনী অকারণে অহংকার করেছিল এবং ভেবেছিল তাদের দিন কোনোদিন শেষ হবে না। আল কোরআন। স্মার্ট বাংলা কবে সরকারের পতন? পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে, আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। জ্বালা হেরে অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কন্ডবলি টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব, জ্বালা, বড় অন্তর জ্বালা। এবার এক দফা শেখ হাসিনাকে
কবরস্থানে পাঠাতে হবে। দিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন। ওনার পালাই যাওয়ার বিষয়টা আমার শুধু একটা জিনিসই মাথায় আসছে, যে ওনার একটা কথা খুব প্রচলিত, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কখনো পালায় না, কিন্তু আপনার ধারণা শেখ হাসিনা মাদা সেখান থেকে পালায় যাওয়ার বিষয়ে যে পালায় যাবে এটা তো মানুষ আগে থেকে বুঝতে পারতেছিল। কিভাবে বুঝতে পারতেছিল? কারণ তিনি এই লাস্ট 15-17 বছরে যা করছেন, মানুষ হয়তো প্রথম 5 বছরে ঠিক আছে, নতুন একটা সরকার আসছে, ওনাকে সাপোর্ট করছে, ওনাকে পাশে থাকছে, সবকিছু অল ওভার ঠিক আছে। বাট তারপরে যে ঘটনাগুলো, সব থেকে শুরু করে এই লেটেস্ট যে ঘটনা, স্টুডেন্টদের অনিবাচারে কোনো কারণ ছাড়া এই যে মানে কুকুরের মতো মারছেন, এটার পরে কোনো সরকার আসলে কোনো দেশে স্টেবল করতে পারে না। ইটস কোয়াইট ইম্পসিবল। যেটার প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি। ওনার যাওয়া তো মাস্ট ছিল, উনি যে পাপ করছেন সেই তুলনায় উনি একদম পারফেক্টলি এটা মানে অ্যাচিভ করেন, ডিজার্ভ করেন। যেহেতু তিনি ভুল করছেন, পাপ করছেন, অবশ্যই তার এটার বিচার প্রয়োজন ছিল। কিন্তু আমরা তো আর সাধারণ মানুষ এটা জানি না যে উনি কিভাবে স্কেপ করলেন বা কিভাবে করানো হলো। তবে উনি যা করছেন, উনি পালায় গেছেন, কাপুরুষের মতো চলে গেছেন, এটা আসলে রাইট হয় না। ওনার এখানে থাকা উচিত ছিল এবং জনগণ তার বিচার করতো। জনগণ না করলেও বাংলাদেশ সরকার, বাংলাদেশ আদালত, পরবর্তীতে যে প্রশাসন আসতো, ওনার এই বিচার অবশ্যই দরকার ছিল। উনি যে পাপ করছেন, এই পাপের কোনো মাপ নাই, ওনাকে মাস্ট এটার প্রাপ্য। মানুষের মধ্যে যে মুক্তির আনন্দ, এইটা বাংলাদেশে আমি জানি না আর কোনোদিন মানুষ দেখছে কিনা। 16ই ডিসেম্বরের পর বাংলাদেশে, মানে 1971-এর 16ই ডিসেম্বরের পর বাংলাদেশে এত বড় কোনো উৎসব আসছে কিনা এটা বলা যায় না। মানে সম্ভবত আসে না। চারপাশে তাকায় দেখেন কত মতের, কত পথের লোক, কত ক্যাটাগরির লোক জাস্ট রাস্তায় নেমে আসে। এরা গত 16 বছর নিজের কোনো একটা দুঃখের কথা, দুর্দশার কথা বলতে পারে না। কোনো একটা দুঃখের কথা, একটা দুর্দশার কথা বললেই রাজাকার, জামাত, যা নয় তাই বানায় মানুষকে অপমান করা হয়েছে, মানুষকে পশুর মতো ট্রিট করা হয়েছে। হতে পারে ভারতের রাষ্ট্র আমাদের সাথে অনেক কিছু করতে পারে, কিন্তু ভারতের জনগণকে আমরা বন্ধু মনে করি। যেই জনগণ বাংলাদেশে যখন ছাত্রদের হত্যা করা হয়েছে, তখন যেই ছাত্র জনতা পশ্চিমবঙ্গে মাঠে নেমে আসছে, দিল্লিতে মাঠে নেমে আসছে, আমরা তাদের কাছে আমাদের আহ্বান রাখবো যে এই মহিলা একজন খুনি, এই মহিলার বিচার বাংলাদেশের মাটিতে হইতে হবে। এবং আপনারা আপনাদের সরকারকে ফোর্স করেন, আপনারা আপনাদের সরকারকে ইনফ্লুয়েন্স করেন। এই বিজয়টা আসলে অনেক বড় একটা অর্জন, এবং আমরা আসলে আজকে যে বিজয়টা আসবে এটা আমরা এক্সপেক্ট করতেছিলাম না। আমরা আসলে রেডি ছিলাম, আমরা অনেক আন্দোলনকারী রেডি ছিলাম, আমাদের অনেক ভাই বোনেরা অলরেডি শহীদ হয়েছে। যদি আমাদেরও জীবন দিতে হতো তাহলে আমরা দিতাম, কিন্তু আন্দোলন আমরা জারি রাখতাম। কারণ এই অন্যায় মেনে নেওয়ার মতো না। এটা শুধু ছাত্রদের উপর অন্যায় না, সারা দেশের মানুষের উপর অন্যায়। এবং এই আন্দোলনের ফলে সবচেয়ে বড় যে আমার কাছে মনে হয় একটা অর্জন, সেটা হচ্ছে যে আমাদের এই সরকার এতগুলো বছর ধরে আমাদের কিছু শোষণ করেছে, আমাদের সাথে যে অন্যায় করেছে সেটা অনেকে চোখের সামনে দেখেও দেখতো না, কিন্তু এখন এরা সবাই দেখতে পাচ্ছে। দেখেন, এটা হচ্ছে জনমানুষের বিজয়। সারা বাংলাদেশের মানুষ এই বিজয়ের জন্য অপেক্ষা করছে। কিছু গুচ্ছ মানুষ যারা সরকারের এতদিন পাচাটি করছে, তারাই শুধু চায় নয়। এই কারণে আমরা সবাই খুশি। দেখেন, আজকে বিকালে দুপুরে সারা বাংলাদেশের মানুষ আজকে একত্রিত হয়েছে এই বিজয় মানুষ গত 15 থেকে 20 বছর ধরে মানুষ অপেক্ষা করতেছিল। মানে আমরা অবশ্যই চাবো তাকে আবার দেশে ফিরে এনে দেশের মাটিতে বিচার করা। কারণ জনগণের জন্য সরকারের জন্য কিন্তু জনগণ না।
আমরা পরাজিত শক্তি না। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। কে কতটুকু মায়ের দুধ খেয়ে রাজনীতি করে 24 তারিখ। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বাড়ি যেন এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনার দেশত্যাগের পর শামীম ওসমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। মঙ্গলবার শহরের জামতলা এলাকার শামীম ওসমানের বাড়িতে দেখা যায় আলিশান জাঁকজমকপূর্ণ বাড়িটি যেন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি বাথরুমের হাই কমোড থেকে শুরু করে বিদ্যুতের তার পর্যন্ত নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাড়ির আসবাবপত্র বলতে কিছুই নেই। আশপাশ এলাকার মানুষজন এসে ভিড় করছেন ধ্বংসস্তূপ দেখার জন্য। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দিনের কোনো এক ফ্লাইটে শামীম ওসমানের পরিবারের কয়েকজন সদস্য ব্যাংককে পাড়ি জমান। সেখানে কিছুদিন অবস্থান করে তারা দুবাই চলে যেতে পারেন। এছাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম থাকায় সেখানেও যেতে পারেন। কয়েকটি সূত্র জানায়, শামীম ওসমানের ধারণা ছিল মঙ্গলবার দুপুরের দিকে সামরিক সরকার কিংবা জরুরি অবস্থা জারি হতে পারে, আর সেটা থাকতে পারে শেখ হাসিনার অধীনেই। কিন্তু শেখ হাসিনাকে এত দ্রুত দেশ ছাড়তে হবে তিনি বুঝতে পারেননি। সে কারণেই পরিবারের সঙ্গে তিনি দেশ ছাড়েননি। আসে না তো সেই দিন আর, মেঘে ঢাকা রয় চারিধার, চোখ ছল ছল করে ওগো মা। কই তোরা দেখ, আমরা পদ্মা সেতুতে উঠছি। ইনুস তুই কই? ফখরুল তুই কই? দেখ আমরা পদ্মা সেতুতে উঠছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। এই যে বলেন আপনাদের নেত্রী এই করছে ওই করছে, পরিকল্পনা করছে, ভিত্তি, এই মিথ্যা কথা বাদ দেন। এই সত্য কথা হলো এইটা, সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। চোখ জুড়ানো, মন ভুলানো, দেখতে অতি চমৎকার, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইজ, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাবো। যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। সে হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমার চাচা হারুন কাকা। আমি খুব জ্বালাইতে চলে আসি। আমি সবসময় হারুন কাকার কাজের মাঝখানে, যখনই সে ডিগির অনেক কাজগুলো করে, তখনই এসে আমি একটু তাদের জ্বালাই। কাকারা কেমন আছে? কাকা প্লিজ, আপনি প্লিজ আজকে পুলিশ দিয়ে করবেন না, ডিবিডি প্রধান আপনি এখন ওইভাবে না, একদম চাচা বাইস্তার মতো সম্পর্ক ই করবেন। বলেন কেমন আছে? ভালো ভালো। আচ্ছা কাকার কাছে আমার একটা প্রশ্ন আছে। কাকা, মানুষ যখন বিপদে পড়বে তখন কি করবে? ডিবির সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর
আদর্শরা যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি পারেনি, আর এই ঠুনকো কিছু টেরোরিস্ট সন্ত্রাসী পয়সা খাওয়া, তাও আবার তারাও আমাদের সাথে পারবে না। আমরা একসাথে লড়বো, এই ভাঙচোরের খেলা খেলতে দিব না। তারা তো আর আমাদের দোসর নয়, তারা এক ধরনের এই দেশের শত্রু। যদিও এই দেশের আকাশে বাতাসে তারা বড় হচ্ছে, বেড়ে উঠেছে, নানান রকম সুবিধা নিচ্ছে, আবার এই দেশেরই ধ্বংস চাইছে। তারা কিরকম মানুষ? সকলেই জানেন যে আমি বাবা মাকে হারিয়ে, প্রত্যেকটা মানুষের চলার জন্য গার্জিয়ান লাগে। তো গার্জিয়ান হিসেবে আমি অবশ্যই মনে করেছি হারুন ভাইয়ের আমার বিকল্প নেই। তো ভাইয়ার কাছে এসে আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো। যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর যেন খোদার গজব নাজিল হয়, আর তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাদের উপর যেন আল্লাহর গজব নাজিল হয়, তাদের বংশ যেন নির্বংশ হয়ে যায়। ও আল্লাহ, আমি তোমার কোরআনের একজন ধারক হিসাবে, তোমার নবীর একজন নায়েব হিসাবে, একজন আলেম হিসাবে তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ, যেই বিধান পালন করার গুরু দায়িত্ব অর্পণ করেছ, সেই জায়গা থেকে ওগো আল্লাহ আমি তোমাকে বললাম, আমার মধ্যে এবং আমার সম্পর্কে যারা কুৎসা রটাচ্ছে তাদের মধ্যে যারা মিথ্যাবাদী হয়, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দী করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। কি করেছে তোমার বাবা, কি করেছে গল্প সেসব তোমার চেয়ে কম জানি না আমি। তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা, ইচ্ছে করে মুখ খুলি না, বলতেও সব মানা। স্বামী বাবার নাম ভাঙিয়ে আর কত কালে খাবে, এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে। এবার ওদের ঘুমোতে দাও, আত্মা শান্তি পাবে। তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি, তাদের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখে বলি, খুব বেশি দিন আমার চোখে যায় না দেয়া ধুলি, খুব বেশি দিন আমার চোখে যায় না দেয়া ধুলি। আমার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? এই বছর না ওই বছর? রোজার পর না কোরবানির পর? এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে
আমি বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে। যখন আমি দেখেছি বিজয়ের স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে, তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। আর মোড়ে মোড়ে কথায় কথায় স্কুলে সব জায়গায় একটা করে মুন্ডু লাগায় বসে আছে, ঠিক না? এটা এই দেশের মানুষ মানে না রে ভাই। এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে, তার ভাবকে বুঝতে হবে, তার মনকে বুঝতে হবে। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। আইরে ভাই, গোপালগঞ্জ জেলায় নতুন খেলা শুরু হয়ে গিয়েছে। উত্তেজিত জনতাকে সেনাবাহিনী কুত্তার মতো পিটাইতেছে। দেখুন, এই জনতা সাধারণ মানুষের বাড়িতে আগুন দিচ্ছে, দোকানপাট ভেঙে ফেলতেছে। তাই সেনাবাহিনী জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে। মুক্তিযুদ্ধের কথা বলছে আজকে, যে রাজাকারের কথা বলছে আওয়ামী লীগ, তা আসলে তারাই তো সবচেয়ে বড় রাজাকার। আমাকে বলতে হবে তাহলে বাংলাদেশে 1 নম্বর রাজাকার মিস্টার শেখ মুজিবুর রহমানকে। 2024 সালে আমাদের মারা খাবার সময় কি বলেন? আমি বলুম না, আমার শরম করে। হতাশার কথা। সরকার পতনের সময় 2024 সাল, ঠিক কিনা বলে? 100 একদম 100। হায় রে হায়। টাইটানিক বানানোর পর যারা টাইটানিক বানিয়েছিল তারা বলেছিল যে এটা এমন একটা জাহাজ বানানো হয়েছে যেটা স্বয়ং আল্লাহ তাআলা চাইলেও ডুবাতে পারবেন না, নাউজুবিল্লাহ। তারপর যেটা হলো সেটা তো ইতিহাস হয়ে রয়ে গেল। প্রথম যাত্রাতেই ডুবে গেল। অহংকার এবং সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা ভুলে যাই যে অহংকার হচ্ছে পতনের মূল। স্বৈরাচারদের পতন নিশ্চিত, এটা আল্লাহ তাআলা যুগে যুগে প্রমাণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচারী শাসকের বিরুদ্ধে হক কথা বলে সেটাই সর্বোত্তম জিহাদ। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। এটাই হলো বাস্তবতা। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কে কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। তুমি ভালো ভাবে বাঁচতে চাবে, তবে তোমার শাস্তি হবে। ভাবছো তুমি বিচার চাবে, এবার বোকা সব হারাবে। বললে কথা আস্তে বলো, কিংবা রাজার কথায় চলো, এদিক সেদিক পা বাড়ালে তবেও তুমি সব হারালে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে